হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ WBPSC ওয়ালা। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো এবং সবার প্রস্তুতি আগামী পরীক্ষার জন্য খুব ভালোভাবে চলছে। তো দেখো, তোমাদের বহুদিন ধরে ডিমান্ড ছিল যে ফুড এসআই পরীক্ষা, যেটা আমাদের আগামী 16ই মার্চ এবং 17ই মার্চ হচ্ছে। টোটাল 6টা শিফটে এক্সাম হবে, তোমরা জানো। সেটার PYQ করাতে এবার ফুড এসআই পরীক্ষাতে আমাদের টোটাল সিলেবাস যেটা আছে 50 নম্বরের ম্যাথস এবং 50 মার্কসের আমাদের জিএস। তো জিএস এর মধ্যে এখানে জেনারেল সায়েন্সের ওয়েটেজ মোটামুটি ভালোই থাকে। ওকে, তো লাস্ট আমরা যে দুটো এক্সাম গেছে, এটা 2014 সাল এবং 2019 সাল। তো এই দুটো এক্সামকে আমরা যদি দেখি, প্রায় 50 থেকে 55টার মতো কোয়েশ্চেন আমাদের শুধু সায়েন্স থেকে ছিল। তো এই পরীক্ষাটার জন্য সায়েন্স একটু ভালোভাবে করতে হবে। যেগুলো এসেছিল খুবই সহজ সহজ আমাদের জাস্ট এমসিকিউ, ওগুলো সবাই আর কি করতে পারবে। তো এখন এক্সাম প্যাটার্ন যেখানে যাচ্ছে, আমাদের এত সহজ জিনিস তো পড়তেই হবে, তার সাথে সাথে কিছু অ্যাডভান্স জিনিসও পড়তে হবে। ওকে, তো তার জন্য আমার ইউটিউব সেশন, যেটা বুধবার এবং শনিবার দিন সন্ধ্যে 6টা থেকে হচ্ছে, তো সেই সেশনটা তোমরা লাইভ জয়েন করো। সেখানে আপকামিং যে কোনো পরীক্ষার জন্য তোমার প্রিপারেশন বা প্র্যাকটিস বা মক টেস্ট তোমরা সেখান থেকে কমপ্লিট করতে পারবে, ঠিক আছে? এবং বিভিন্ন লেভেলের পরীক্ষায় যে লেভেলটা সায়েন্সের আসে, ওকে, সেটা একদম ধারাবাহিকভাবে সেখানে করানো হচ্ছে। তো চলো, তো আজকে আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটো সাবজেক্ট WBPSC PYQ, যেটা ফুড এসআই এক্সামে 2019 এবং 2014 এই দুটো বছরে যে প্রশ্নগুলো এসছে, সেই প্রশ্নগুলোর উত্তর কি হবে এবং সেখান থেকে অ্যাডিশনাল আর কি কি কোয়েশ্চেন আমাদের আসতে পারে, সেই পার্টটাকে আমি ডিসকাশন করে দিচ্ছি। তো এই সেশনটা অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল হবে, কারণ যে কোনো লেভেলের পরীক্ষাই হোক, সোজা বা কঠিন, ঠিক, যে কোনো পরীক্ষায় যাওয়ার আগে তার অন্তত PYQ করাটা মাস্ট। তো PYQ করলে তুমি এইটা আইডিয়া পাবে যে কোন চ্যাপ্টারগুলো থেকে এই পরীক্ষাতে মেনলি প্রশ্নগুলো আসে। সেই চ্যাপ্টারটা আমাদের একটু ভালো করে রেডি করতে হবে, এইটাই হচ্ছে বিষয়। তো চলো আমরা শুরু করি। যেটা বিষয় সেটা হচ্ছে যে ফার্স্ট কোয়েশ্চেন আমাদের বলছে যে অধাতু যে তাপ এবং কারেন্ট সঞ্চালন করে। তো ভাই, এই কোয়েশ্চেন তোমাদের শুধুমাত্র আজকে নয়, এটা তোমাদের মেইনসে, আমাদের ওয়ান শট সিরিজে, আমাদের WBCS পরীক্ষার আগে যে ক্লাসেসগুলো হয়েছিল, সব জায়গাতেই এই জিনিসটা নিয়ে আমাদের আলোচনা করা হয়েছে যে অধাতু যে তাপ এবং কারেন্ট সঞ্চালন করে, তাকে আমরা কি বলবো ভাই? তাকে আমরা বলবো হচ্ছে গ্রাফাইট। তো গ্রাফাইট জিনিসটা কি? গ্রাফাইট হচ্ছে কার্বনের একটা অ্যালোট্রপ বা কার্বনের একটা রূপভেদ, তোমরা জানো। কার্বনের কি টাইপের অ্যালোট্রপ যদি জিজ্ঞেস করে, তো বলবে যে কার্বনের ক্রিস্টালাইন অ্যালোট্রপ। কার্বনের দুটো টাইপের অ্যালোট্রপ হয়, একটাকে বলা হয় ক্রিস্টালাইন, একটা হচ্ছে অ্যামারফাস। তো গ্রাফাইট, তার মধ্যে কার্বন থাকে, ডায়মন্ড, তার মধ্যে কার্বন থাকে, গ্রাফাইট, ডায়মন্ড, এগুলো সব কার্বনের নিয়তাকার রূপভেদের মধ্যে পড়ে। তো এই কিছুদিন আগে আমাদের KPSI এর এক্সাম গেল, তো সেখানে কিন্তু এই নিয়তাকার অনিয়তাকার দিয়ে, মানে ক্রিস্টালাইন, অ্যামরফাস, এই জায়গাটা থেকে কিন্তু প্রশ্ন দিয়েছে। ওকে, তো এই জায়গাগুলো একটুখানি জানতে হবে। বোরন, সিলিকন, ফসফরাস, এগুলো কারেন্ট সঞ্চালন করতে পারে না বা তাদের মধ্যে দিয়ে কারেন্ট যায় না। চলো, 2 নম্বর কোয়েশ্চেন কি বলছে? পদার্থের চতুর্থ অবস্থা। ঠিক, পদার্থের চতুর্থ অবস্থা আমাকে তোমরা কমেন্ট করে বলবে যে ম্যাটারের টোটাল কতগুলো স্টেট আছে। ইন জেনারেল স্টেট বললে 3টে, আর টোটাল স্টেট বললে কটা সেটা বলবে। তো 4 নম্বর অবস্থা কি একটা ম্যাটারের? সেটা হচ্ছে প্লাজমা। প্লাজমা স্টেট কখন অ্যারাইজ করে? যখন তুমি কোনো একটা গ্যাস মলিকুলকে, যখন কোনো একটা গ্যাস মলিকুল তুমি নেবে, গ্যাস মলিকুলকে তুমি হাই টেম্পারেচার দেবে, হাই টেম্পারেচার দিচ্ছ, হাই টেম্পারেচারে রিচ করছো, মানে তুমি কি করছো? হিট করছো। তখন গ্যাসগুলো কি অবস্থায় চলে যাবে? বলবে আয়নাইজড অবস্থায় যাবে গিয়ে। মানে এখানে যদি তুমি এরকম গ্যাস পার্টিকেল দেখো, হ্যাঁ, এটা ধরো একটা গ্যাস পার্টিকেল বলছি, এখানে যদি তুমি এইরকম গ্যাস পার্টিকেল দেখো, তো এই পার্টিকেলগুলোই এখানে গিয়ে কি হবে? এই পার্টিকেলগুলো প্লাস মাইনাস আয়নে তারা ডিভাইড হয়ে যাবে বা তারা ভেঙে যাবে। তো হাই টেম্পারেচারে এই আয়নগুলো বেসিক্যালি জেনারেট হয়, যেটা আমাদের সানের মধ্যে তার ইন্টারনাল কোর পার্টে যে কেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে, সেটাকে আমরা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া বলি, যেখানে হাইড্রোজেন গ্যাস জ্বলে হিলিয়াম গ্যাস তৈরি হচ্ছে। প্রায় সানের ইন্টারনাল কোর টেম্পারেচার বললে সেটা প্রায় 10⁸ কেলভিন, 10 কোটি কেলভিন টেম্পারেচার হয়। ওকে, তো সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন। তো ম্যাটারের ফোর্থ স্টেট সেটা হচ্ছে প্লাজমা। প্লাজমা স্টেট গ্যাসকে যখন হিট করছি তখন আমরা পাচ্ছি, এবং গ্যাস থেকে প্লাজমা স্টেটের যাওয়ার যে প্রসেস আছে, সেই প্রসেসটার নাম হচ্ছে আয়োনাইজেশন, মানে আয়নীভবন পদ্ধতি, অ্যাকচুয়ালি আর কিচ্ছু না।
ওকে, তাহলে গ্যাস তোমাকে যদি জিজ্ঞেস করে যে প্লাজমা স্টেট কেমন ধরনের অ্যাটমসফিয়ারের সাথে অ্যাসোসিয়েটেড, বলবে প্লাজমা অবস্থা হচ্ছে হাই টেম্পারেচারের সাথে অ্যাসোসিয়েটেড। সূর্য বলো, ফায়ার বলো, আগুন বলো, ম্যাগমা বলো, আমরা যদি আর্টিফিশিয়াল প্লাজমা বলি, জেলি বলবো, এগুলো সব আমাদের প্লাজমা স্টেটের এক্সাম্পলের মধ্যে পড়বে। ওকে, চলো নেক্সট 3 নম্বর কোয়েশ্চেন কি বলছে, প্রেসার কুকারে ভাত দ্রুত রান্না করা হয়, তার পেছনে কারণ কি? আমরা নর্মাল হাঁড়িতে ভাত রান্না করলে যতটা সময় লাগবে, তো রাইস কুকারে আমরা যদি করি তার থেকে অনেক কম সময় লাগবে। কারণ কি? আমরা ছোটবেলা থেকেই জানি যে চাপ বাড়ালে তরল পদার্থের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। যেমন আমরা যদি নর্মাল ওয়াটারের কথা বলি, তো নর্মাল জল যেটা আমাদের 100 ডিগ্রিতে ফোটে, তাই তো? নর্মাল জলের বয়লিং পয়েন্ট কত ডিগ্রি? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এইবার এই ওয়াটারটা যদি প্রেসার কুকারের মধ্যে থাকে, তো তার যে বয়লিং পয়েন্ট হবে সেই বয়লিং পয়েন্টটা আমাদের গ্রেটার দ্যান 100 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তার মানে তার বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে বেড়ে যাবে, রাইট? কারণ চাপ যত আমরা দিচ্ছি, সেই মলিকুলগুলোর মধ্যে যে ইন্টারাকশন আছে সেই ইন্টারাকশন অনেক বাড়বে, তার মধ্যে আকর্ষণ বল অনেক বেড়ে যাবে, সেই আকর্ষণ বলকে ছাড়িয়ে তাকে আমার বয়েল করতে হচ্ছে। তার মানে তার যে বয়লিং পয়েন্ট হবে সেই বয়লিং পয়েন্ট বেড়ে যাবে। তাহলে আনসার আমাদের কি দাঁড়াবে? আনসার হচ্ছে যে আমাদের হাই প্রেসারে দ্য বয়লিং পয়েন্ট অফ দ্য ওয়াটার উইল বি ইনক্রিজ। তো অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট আনসার এখানে। ঠিক আছে, বেশ। নেক্সট পরেরটা 4 নম্বর কি বলছে, স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত গ্যাস যা সূর্যের কিছু অতিবেগুনি রশ্মিকে ফিল্টার করে এবং জীবন্ত বস্তুর বিকিরণ ক্ষতির বিরুদ্ধে কার্যকর ঢাল প্রদান করে। তার মানে লেয়ার কার আছে? তোমাকে যদি বলে যে স্ট্র্যাটোস্ফিয়ারে কোন গ্যাস সব থেকে বেশি পাওয়া যায়, এটা সবাই জানে যে স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা ওজোন গ্যাস, অপশন নাম্বার বি, O3, ঠিক আছে, এই গ্যাসটা সব থেকে আমরা বেশি পাই। এবং ওজোন লেয়ার কোন স্ফিয়ারে অবস্থান করছে এটা যদি জানতে চায়, তাও আমরা উত্তর দেবো কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, সোজা প্রশ্ন, একদম বেসিক বেসিক। একটা বৃত্তাকার পথ ধরে একইভাবে চলমান একটি বস্তু রয়েছে। শোনো জিনিসটা কি, এটা তোমাদের ইউনিফর্ম সার্কুলার মোশন আমি করিয়েছিলাম। ইউনিফর্ম সার্কুলার মোশন মানে কি, কোনো একটা বস্তু ধরো এরকম বৃত্তাকার কক্ষপথে ঘুরছে 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 ঘুরছে। হ্যাঁ, তুমি নাগরদোলনার এক্সাম্পলই ভাবো। তো এর ভেতরের দিকে একটা ফোর্স কাজ করে, এটাও তোমাদের আশা করি মনে আছে, এটাও তোমাদের দেখিয়েছিলাম যে সেন্টারের দিকে কি হচ্ছে, সেন্টারের দিকে একটা ফোর্স মেনলি কাজ করছে, সেন্টারের দিকে একটা ফোর্স কাজ করছে। এই দিক, এই দিক, ওকে, এই দিক, ঠিক এই দিক, যেখানে অবজেক্টটা থাকবে, মানে ধরো আমি বলছি যে অবজেক্টটা এখানে আছে, অবজেক্টটা এখানে আছে, অবজেক্টটা এখানে আছে, অবজেক্ট এখানে, অবজেক্ট এখানে, অবজেক্ট এখানে, অবজেক্ট এখানে। তো যেখানে অবজেক্ট থাকবে যেইভাবে ঘুরছে, ধরো আমি বলছি যে এই মোশনটা এইভাবে হচ্ছে, ঠিক আছে? তার মানে সেন্টারের দিকে সবসময়, কেন্দ্রের দিকে একটা সবসময় বল কাজ করে, যেটাকে বলা হয় অভিকেন্দ্র বল, যেটাকে আমরা বলি সেন্টিপেটাল ফোর্স। তাহলে সেন্টিপেটাল ফোর্সের যে এক্সপ্রেশন হবে, সেই এক্সপ্রেশনটা হচ্ছে এর ভর যদি আমি এম বলি, আর এ যদি ভি গতিবেগে সামনের দিক যায়, মানে এবং তার গতিবেগটা কেমনভাবে কাজ করে, বলবে লিনিয়ার ভেলোসিটি, রৈখিক গতিবেগ সবসময় ট্যানজেনশিয়ালি কাজ করবে। ওকে, ট্যানজেনশিয়ালি কাজ করবে মানে এইভাবে, সবসময় তার বেগটা এইভাবে কাজ করছে। তার মানে তার এফ সিপি যেটা হবে, মানে সেন্টিপিটাল ফোর্সের যে এক্সপ্রেশনটা হবে, সেই এক্সপ্রেশনটা হবে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। ওকে, এইটা হলো তার এক্সপ্রেশন। তো এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক? এবার এই জায়গাটা থেকে আমাদের 3টে প্রশ্ন দরকার। যদি এই মোশনটা ইউনিফর্ম সার্কুলার মোশন হয়, ইউনিফর্ম সার্কুলার মোশন হলে সবসময় কোনো একটা অবজেক্ট কনস্ট্যান্ট স্পিডে চলবে। হ্যাঁ, তার যে স্পিড থাকবে বা দ্রুতি থাকবে, সেই দ্রুতি সবসময় কনস্ট্যান্ট হবে। নাম্বার 2, আমরা যদি ভেলোসিটির কথা বলি, মানে বেগের কথা বলি, আমরা জানি যে স্পিড আর ভেলোসিটির মধ্যে ডিফারেন্স কি আছে? স্পিডের ডাইরেকশন হয় না, আর এর ডাইরেকশন হয়। তার মানে স্পিড স্কেলার এবং বেগ হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তো ডাইরেকশন তুমি দেখতে পাচ্ছ, যখন একটা জিনিস এইভাবে 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 ঘুরছে, তো ডাইরেকশন প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। ঠিক এই মোমেন্টে যদি এই সেন্টিপিটাল ফোর্স না থাকে, তাহলে এটা ছিটকে এইভাবে বাইরের দিক যাবে গিয়ে। এইখানে যদি সেন্টিপিটাল না থাকে, তাহলে এটা এইভাবে ছেটকাবে। এখানে যদি সেন্টিপিটাল না থাকে, এইভাবে যাবে। এইখানে যদি না থাকে, এইভাবে যাবে। তো যেখানে সেন্টিপিটাল ফোর্স ব্রেক করবে, সেখান থেকে সে ট্যানজেন্সিয়ালি আউটওয়ার্ড ডাইরেকশনে পার হয়ে যাবে। তোমাকে এই প্রশ্নটাও এইভাবে আসতে পারে যে যদি সেন্টিপিটাল ফোর্স না থাকে, তাহলে কোনো একটা বডি কিভাবে বাইরের দিক ছিটকে যায় তুমি বলো। তো তখন তুমি বলবে যে সেটা ট্যানজেন্সিয়ালি আউটওয়ার্ড, ট্যানজেন্সিয়ালি বা স্পর্শক বরাবর বাইরের দিক বেরিয়ে যায়। এই হলো কনসেপ্ট। ওকে, আচ্ছা, এবার তুমি দেখো যে কনস্ট্যান্ট ভেলোসিটি তো হবে না, কনস্ট্যান্ট স্পিড, এটা উত্তর হবে ভ্যারিয়েবল স্পিড। ভ্যারিয়েবল স্পিড হবে না, কারণ আমরা ওখানে স্পিডকে কি লিখে এসেছি? কনস্ট্যান্ট লিখে এসেছি। আর
ভেলোসিটি কি হচ্ছে, ভেলোসিটি হবে ভ্যারিয়েবল, ভেলোসিটি হবে ভ্যারিয়েবল, এই হচ্ছে বিষয়। স্পিড সবসময় কনস্ট্যান্ট, যেহেতু ভেলোসিটির ম্যাগনিটিউড কনস্ট্যান্ট এবং ডাইরেকশনটা প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হচ্ছে, ওই জন্য ভেলোসিটি হবে ভ্যারিয়েবল। ঠিক সেম ডিরেকশন অফ মোশন, তার মানে তার গতির ডাইরেকশন সবসময় সেম থাকছে, তাই থাকছে না, ট্যানজেন্সিয়ালি যখন সে যাচ্ছে প্রত্যেক মুহূর্তে তার কি হচ্ছে, ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। তো এই যে ছবিটা আছে, এই ছবিটা খাতায় একদম মাস্ট ছবি এঁকে নেবে। ইউনিফর্ম সার্কুলার মোশন মানে সুষম গতি, এই সুষম গতি থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে বা জানতে চায়, এগুলো করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে কনস্ট্যান্ট স্পিড বা দ্রুতি, তার মান ধ্রুবক। চলো, বলছে প্রকৃতিতে সব থেকে অশুদ্ধ রূপ কোনটা, যেটা জলের, তার মানে জল, কোন জল এর মধ্যে সব থেকে বেশি অশুদ্ধ, আমরা বলবো যে সমুদ্রের জল। ঠিক, সমুদ্রের জল সব থেকে বেশি অশুদ্ধ। আর এই জিনিসটা যদি আমাকে পিওর ওয়াটার বলতো, এই অপশন দিয়েই বললো যে মোস্ট ইমপিওর ফর্ম অফ ন্যাচারাল ওয়াটার বলেছে, আমাকে বললো মোস্ট পিওর ফর্ম অফ ন্যাচারাল ওয়াটার কি হবে, তো পিওর ফল বললে সেটা আমরা রেন ওয়াটার বলবো, অপশন নাম্বার ডি। ঠিক, নেক্সট 7 নম্বর বলছে বাস্তুশাস্ত্র মানে ইকোলজি ইজ দ্য স্টাডি অ্যান্ড ইন্টার রিলেশন অ্যামং, মানে বাস্তুতন্ত্র বা ইকোলজি কার আর কার মধ্যে সম্পর্ক স্থাপন করে, বলবে অর্গানিজম এবং এনভায়রনমেন্টের মধ্যে, ম্যান এবং এনভায়রনমেন্ট কিন্তু নয়। ঠিক, অর্গানিজমের মধ্যে ম্যান একটা পার্ট, তো টোটাল সেন্স আমরা ভাববো অর্গানিজম, ঠিক, এবং এনভায়রনমেন্ট, এদের মধ্যে যে সম্পর্ক বা যোগসূত্র আছে, সেই যোগসূত্রের নামই হচ্ছে বেসিক্যালি বাস্তুতন্ত্র, অপশন সি কারেক্ট আনসার। নেক্সট পরেরটা বলছে যে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় কিসে, গাছ খাদ্য তৈরি করছে, তার মানে ফটোসিনথেসিস, ফটোসিনথেসিসে কি সানলাইট আসছে, লাইট কি শক্তি নিয়ে আসছে, আলোক শক্তি, লাইট এনার্জি, তো লাইট এনার্জিকে কাজে লাগিয়ে গাছ খাদ্য তৈরি করছে, খাদ্য মানে হচ্ছে তার মধ্যে কেমিক্যাল এনার্জি আছে, তার মানে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে কোন প্রক্রিয়ায়, বলবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। ওকে, তো তোমরা আমাকে কমেন্ট করে বলো যে সালোক সংশ্লেষ আলোক দশায়, দিনের বেলায় সালোক সংশ্লেষ একটা উদ্ভিদের কোথায় সংঘটিত হয়, এটা কমেন্টে বলো দেখি। নেক্সট পরেরটা 9 নম্বর, কোনো বস্তুর ভর আর বেগ উভয়কেই দ্বিগুণ করলে তার গতিশক্তি কি হবে। তো ভাই এটা অনেকবার তোমাদের করানো হয়েছে, লাইভে, রেকর্ডে, সব জায়গাতেই। কাইনেটিক এনার্জির ফর্মুলা কি, বলবে কাইনেটিক এনার্জি মানে তো স্যার হাফ এম ভি স্কোয়ার, তার মানে ভর আর বেগকে যদি দ্বিগুণ করে দিই, তার মানে ভি সেটা 2 স্কোয়ার হবে, আর এম কত হবে 2, তার মানে এইটা হচ্ছে আমাদের 2 ফ্যাক্টর আর এটা হচ্ছে 2 স্কোয়ার ফ্যাক্টর, আমি ডাইরেক্ট করছি, তার মানে 2 ইন্টু 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তার মানে 2 ইন্টু 2 ইন্টু 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তার মানে 2 ইন্টু 4 মানে হচ্ছে টোটাল আমাদের 8 টাইমস হবে। এমন কিন্তু এই হাফ কিন্তু জিনিসটা, এই জিনিসটা অনেকে ক্যালকুলেশনে ভুল করো, হাফটাকে ক্যালকুলেশন করো না, কাইনেটিক এনার্জি সেটা মাসের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, কাইনেটিক এনার্জি সেটা ভেলোসিটি স্কোয়ারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, এই দুটো ছাড়া কিন্তু আর কারোর সাথে কাইনেটিক এনার্জির কোনো সম্পর্ক নেই। তো দ্যাটস ওয়াই আমাদের 4 দুগুণি 8, 8 টাইমস হবে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন নাম্বার বি। ওই কাইনেটিক এনার্জির এই জায়গাটা থেকে পরীক্ষাতে প্রশ্ন দেয়, দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট অঙ্ক দিতে পারে, রেশিও জানতে চাইতে পারে যে আগে একটা বস্তু এই বেগ নিয়ে চলছিল, পরে সেই বস্তুটার বেগ এই বেগ থেকে এই বেগ হলো, তাহলে তার রেশিও কত হবে বলো। ঠিক আছে, সেগুলোও কিন্তু পরীক্ষায় থাকতে পারে। বলো 10 নম্বর কি বলছে, ওজোন স্তরের ক্ষয়, তো ওজোন স্তরের ক্ষয় ভাই ক্লোরোফ্লুরোকার্বন এখন কিন্তু এই লেভেলটা থেকে লেভেল আপ হতে পারে, কারণ যে কোনো পরীক্ষাতে লাস্ট তুমি যদি 6-7 মাসে যে এক্সামগুলো হয়েছে, সেই এক্সামগুলোর দিকে তুমি যদি তাকাও, তাহলে দেখবে যে সায়েন্সের ওয়েটেজ কিন্তু দিন দিন বাড়ছে। কেপিএসআই প্রিলিমসে টোটাল জিএস পেপারের মধ্যে 21টা কোয়েশ্চেন টোটাল সায়েন্স থেকে এসছে, তো সায়েন্স একটু ভালো নাম্বারেও আসছে, প্লাস তার যে লেভেলটা, সেই লেভেলটাও কিন্তু আপগ্রেড হচ্ছে। তো পড়াশুনোও আমাদের অনেক বাড়াতে হবে, নলেজকে এক্সপ্যান্ড করতে হবে। তো ক্লোরোফ্লুরো কার্বন, সেই জিনিসটাকে আমরা সিএফসি বলি। ঠিক, তো সিএফসি দুটো টাইপের হয়, একটা হচ্ছে CFCl3, ঠিক আছে, একটা হচ্ছে CF2Cl2। তো সিএফসি এই জিনিসটাকে আমরা অ্যাডিশনালি ফ্রেয়ন কথাটাও বলতে পারি, এবং এই কথাটা অপশানে থাকতে পারে। ঠিক আছে, যেমন এইটাকে আমরা বলবো হচ্ছে ফ্রেয়ন 1-2, ফ্রেয়ন 1-2, এই জিনিসটাকে আমরা বলবো ফ্রেয়ন 1-1, ফ্রেয়ন 1-1। ঠিক আছে, তো ক্লোরোফ্লুরো কার্বনের আরেকটা নাম হচ্ছে ফ্রেয়ন, এটা মাথায় রাখতে হবে। নেক্সট 11, আলোকবর্ষ কিসের ইউনিট, তো আলোকবর্ষ কি বলবো ভাই, আলোকবর্ষ দিয়ে আমরা ডিস্টেন্স পাবি। ঠিক আছে, তো 1 লাইট ইয়ার ইজ ইকুয়াল টু কত হবে, 9.46 ইন্টু 10⁻15 মিটার। ঠিক আছে, আর তোমরা আমাকে কমেন্টে বলো যে দূরত্বের সব থেকে বড় একক কি।
যে এই লাইট ইয়ার দিয়ে আমরা তো একটা স্টারের সাথে আরেকটা স্টারের যে ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্সকে মাপি, আর দূরত্বকে মাপার সব থেকে যে বড় একক আছে সেই এককটা কি সেটা আমায় বলবে কমেন্টে। নেক্সট, পরেরটা কি আছে, ধোঁয়া। দেখো স্মোক কি, এই যে ধোঁয়াগুলো উঠছে সেগুলো হচ্ছে ডাস্ট পার্টিকেল। ধরো একটা ধোঁয়া যখন আমরা দেখছি, এই ধোঁয়া হচ্ছে বেসিক্যালি ডাস্ট, আর কিচ্ছু না, ধোঁয়া হচ্ছে ডাস্ট। এই ডাস্ট মানে এরা কি জিনিস, ডাস্ট মানে বলবে এরা সলিড মানে কঠিন। তো এই ডাস্টটা গিয়ে মিশছে কোথায়, মিশছে হচ্ছে এয়ারে। তো এয়ার কি জিনিস, এয়ার হচ্ছে গ্যাস। তার মানে এটা বেশি অ্যামাউন্টে আসে, এটা মোর অ্যামাউন্টে আসে, আর সলিড যেটা এটা লেস অ্যামাউন্টে আছে। তার মানে সলিড পার্টিকেল গিয়ে মিশছে কোথায়, গ্যাসিয়াস পার্টিকেলের মধ্যে। সলিড পার্টিকেল মিশছে গ্যাসিয়াস পার্টিকেলের মধ্যে। তার মানে আমরা স্মোককে কি বলতে পারবো, যে সলিউশন অফ সলিড ইন গ্যাস। ঠিক আছে, অপশন নম্বর বি কারেক্ট আনসার, সলিউশন অফ সলিড ইন গ্যাস। ঠিক, তো সলিড জিনিস মিশছে কার মধ্যে, গ্যাসিয়াস জিনিসের মধ্যে মিশছে। তো অপশন নাম্বার বি হবে কারেক্ট আনসার, সলিউশন অফ সলিড ইন গ্যাস। চলো নেক্সট, পরেরটা, অতিরিক্ত দ্রাবক কোনো দ্রবণে যোগ করলে এটি রূপান্তরিত হবে। খুব ভালো কোয়েশ্চেন। ধরো একটা কন্টেনার আছে, ঠিক আছে, এই কন্টেনারের মধ্যে আমি বললাম যে 500 ml ওয়াটার আছে, ধরো 500 ml জল আছে, 500 ml জল, হ্যাঁ। আর তুমি এর মধ্যে এইখান থেকে কি অ্যাড করছো, ধরো আমি বললাম সল্ট অ্যাড করছো, নুন অ্যাড করছো। ধরো তুমি বললে যে এর মধ্যে স্যার আমি 10 গ্রাম 10 গ্রাম একদম মেপে মেপে সল্ট অ্যাড করেছো, হ্যাঁ। আচ্ছা, এবার কি বলছে, বলছে যে কোনো দ্রবণে অতিরিক্ত দ্রাবক যোগ করা হলে, আচ্ছা এটার পরিমাণ বেশি আছে, তো জল আর নুনের মধ্যে কার অ্যামাউন্ট বেশি থাকে, বলবে জলের অ্যামাউন্ট বেশি থাকে। তো জলটাকে আমরা কি বলবো, দ্রাবক বলবো। দ্রাবকের ইংরেজি কি, সলভেন্ট। আর নুন যেহেতু কম পরিমাণে আছে, এটাকে আমরা দ্রাব বলবো, একে বলা হয় সলিউট। এবার কি বলছে, বলছে অ্যাডিশনাল আরও তুমি কিছু দ্রাবক এর মধ্যে যোগ করছো। তার মানে এর মধ্যে তুমি কি যোগ করছো, জল আর নুনের মধ্যে তুমি বলবে যে দ্রাবক বলেছে, তার মানে জল, তার মানে এক্সেস ওয়াটার তুমি অ্যাড করছো। এবার ভালো করে বোঝো, ধরো আমি বললাম যে 500 ml জলের 10 গ্রাম নুনকে সম্পূর্ণরূপে সলিউবল করার ক্ষমতা ছিল। 500 ml জলের, ঠিক, 10 গ্রাম নুনকে সম্পূর্ণরূপে সলিউবল করার ক্ষমতা ছিল। এবার তার মধ্যে যদি অ্যাডিশনাল আরও তুমি 200 ml ওয়াটার অ্যাড করে দিলে, 200 ml ওয়াটার জল অ্যাড করে দিলে, তাহলে জল অ্যাড করে দিলে তো এই জল আরও বেশি পরিমাণ নুনকেই তো আরও জমাতে পারবে, বেশি পরিমাণে নুনকেই সে দেবে। তার মানে বেশি পরিমাণ নুনকে যদি সে খায়, মানে আমি 500 ml জল যতটা পরিমাণ নুনকে গুলতে পারবে, 700 ml জল তার থেকে বেশি নুনকে পারবে, 1 লিটার জল আরও বেশি নুনকে পারবে। তার মানে আমি নুন অ্যাড করছি না, আমি অ্যাড করছি জল। তাহলে জল অ্যাড করছি মানে 700 ম্যাক্সিমাম যত পরিমাণ নুনকে গোলাতে পারে সেই পরিমাণ নুন তার মধ্যে নেই। তার মানে যদি একটা সলভেন্টের মধ্যে, ভালো করে বুঝবে কি বলছি, একটা সলভেন্টের মধ্যে, একটা দ্রাবকের মধ্যে সলিউট যদি লেস অ্যামাউন্টে থাকে, সলিউট কি অ্যামাউন্টে আছে, লেস অ্যামাউন্টে আছে। কার থেকে লেস অ্যামাউন্ট, ম্যাক্সিমাম যে অ্যামাউন্টটা থাকতে পারে, মানে ম্যাক্সিমাম সলিউট যেটা থাকতে পারে, সেই ম্যাক্সিমাম সলিউটের থেকে যদি লেস অ্যামাউন্টে সলিউট তার মধ্যে উপস্থিত থাকে, তো সেই জিনিসটাকে আমরা বলবো আনস্যাচুরেটেড। এখানে অপশানে নন স্যাচুরেটেড আছে, তো এটার অ্যাকচুয়ালি হয় অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ মানে আনস্যাচুরেটেড দ্রবণ। তো ওয়ান অফ দ্য বেস্ট কনসেপচুয়াল কোয়েশ্চেন এই প্রশ্নটা। যে কটা কোয়েশ্চেন এখনো পর্যন্ত আমরা ডিসকাশন করলাম, তার মধ্যে সব থেকে ভালো বা সব থেকে বেশি কনসেপচুয়াল কোয়েশ্চেন এটা। ওকে, তাহলে এই জায়গাটা বা এই জিনিসটাকে আমাদের একটুখানি ভালো করে ফলো আপ করতে হবে, এগুলো আসে। চলো নেক্সট, পরেরটা কি বলছে, বলছে যখন কঠিনকে তাপ দেওয়া হয় তখন তার তাপমাত্রা কি হবে। কঠিন পদার্থকে যখন তুমি তাপ দিচ্ছ, বা এই সলিডকে যদি আমরা হিট দিই, তো সেটা হিটেড আপ হবে। তার মানে সেটা গরম হবে, গরম হবে মানে টেম্পারেচার বাড়বে, আর এবং সেটা এক্সপ্যান্ড করতে থাকবে, তাহলে তার টেম্পারেচার ইনক্রিজেস হবে। তো এর থেকে সহজ প্রশ্ন আর হয় না কিছু। নেক্সট 15 কি বলছে, অপরিহার্য তেল, এসেন্সিয়াল অয়েল, ঠিক আছে, এই যে অয়েলগুলো, তেলগুলো যেগুলো আছে, ধরো সানফ্লাওয়ার অয়েল, সাবফ্লাওয়ার অয়েল, এই যে অয়েলগুলো আছে সেগুলো পিউরিফাইড করা হয় বা শোধন করা হয় কোন পদ্ধতিতে, সেই পদ্ধতিটার নাম হচ্ছে বেসিক্যালি স্টিম ডিস্টিলেশন প্রসেস। এটা মাথায় রাখবে, স্টিম ডিস্টিলেশন এইরকম একটা আমাদের পদ্ধতি আছে, স্টিম ডিস্টিলেশন প্রসেস। আমরা WBCS এর ব্যাচে খুব ভালো করে ডিসকাশন করবে। এখানে অর্গানিকের যে কোনো অর্থ কম্পাউন্ড, প্যারা কম্পাউন্ড যেগুলো আছে, ধরো অর্থ নাইট্রোফেনল, প্যারা নাইট্রোফেনল, এগুলোকে পার্থক্য করব যে পদ্ধতিতে, সেই জিনিসটাকে স্টিম ডিস্টিলেশন প্রসেস বলে। সাবলিমেশন প্রসেস কি, যদি ন্যাপথালিনের সাথে বালি মিক্স আপ করা থাকে, যেগুলোকে শুধুমাত্র হিট দিলেই দুটো কম্পোনেন্ট তারা
সেপারেট হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, সেটাকে সাবলিমেশন বলে। সিম্পল ডিস্টিলেশন মানে পাতিত জল, যেটা ডিস্টিল ওয়াটার, এই জিনিস তৈরি করব আমরা সিম্পল ডিস্টিলেশন। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন মানে পেট্রোলিয়াম থেকে কেরোসিন বলো, পেট্রোল বলো, ডিজেল বলো, এইগুলো আলাদা করা। হ্যাঁ, তারপরে ধরো ওয়াটার অ্যালকোহলের মিক্সার আছে, অ্যালকোহল এবং অ্যাসিটোন এর মিক্সার আছে, তো যাদের বয়লিং পয়েন্টের ডিফারেন্স 25 ডিগ্রি সেন্টিগ্রেডের কম, তাদের জন্য আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা আংশিক পাতন পদ্ধতি ব্যবহার করব এগুলো। ঠিক আছে, নেক্সট 16 নম্বর, বায়ুর প্রধান উপাদান কি? ভাই বায়ুতে প্রধান কোন গ্যাস দেখা যায়? বলবে নাইট্রোজেন গ্যাস দেখা যায়, 78% নাইট্রোজেন থাকে, 0.03% আমাদের কার্বন ডাইঅক্সাইড থাকে, আর 21%-এর মতো আমাদের অক্সিজেন থাকে। ব্যাস, এই ব্যাপার। ঠিক আছে, আর কোন গ্যাস, এখানে এই 4টে অপশনের রেসপেক্টে কমেন্ট করে আমায় বলবে যে কোন গ্যাস বায়ুমণ্ডলে পাওয়া যায় না, এটা কমেন্ট করে বলো আমায়, দেখি। নেক্সট 17 কি বলছে, কিচের কোনটি সঠিকভাবে মিলছে? ঠিক আছে, মিলছে মানে আমাকে এপিকালচার দেখো, এপিকালচার মানে হানিবিস, মানে মৌমাছি প্রতিপালন, সেটাকে আমরা এপিকালচার বলি। ওকে, আর বাদ বাকি সবকটাই ভুল আছে। ঠিক, তো অপশন নাম্বার এ কারেক্ট আনসার 17 কোয়েশ্চেনের। নেক্সট 18 কি বলছে, চা এবং কফির প্রধান সক্রিয় উপাদান। এই যে চা বা কফি খেলে আমাদের উত্তেজনা বাড়ে, আমরা আরো এক্সাইটেড হয়ে যাই, তো সেটা কিসের জন্য? অ্যাকচুয়ালি এখানে ক্যাফিটানিক অ্যাসিড এবং ট্যানিক অ্যাসিড থাকার দরকার ছিল, তো ভুলেও কিন্তু নিকোটিন উত্তর দিও না, ঠিক, এটা আবার অন্য সেন্স গেল গিয়ে। তো ক্যাফিন, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন নাম্বার সি হবে ক্যাফিন। নেক্সট 19 নম্বর কি বলছে, হ্যাঁ, একটা বস্তুর 3টি চিত্র পেতে গেলে একটি কোণে 2টি সমতল আয়নাকে রাখতে হবে। কোন কোণে 2টো আয়নাকে যদি আমি রাখি, ঠিক আছে, তাহলে আমরা 3টে চিত্র পাবো। শোনো, তো এটার জন্য একটা ফর্মুলা আছে, যেই ফর্মুলাটা হচ্ছে যে নাম্বার অফ ইমেজ ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি ডিভাইডেড বাই থিটা মাইনাস 1। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলা থেকে তোমাদের ডিরেক্ট অঙ্ক আসবে, এখানে ইভেন অডের ব্যাপার আছে, তো এখানে আমাদের এটা লাগবে না। তো তুমি দেখো যে 3টে ইমেজ পেতে হবে, তার মানে এন এর ভ্যালু আমরা 3 পাঠাবো, 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1 হলো, তার মানে -1 ওইদিকে পাঠিয়ে দিলে 360 ডিগ্রি ডিভাইডেড বাই থিটা ইজ ইকুয়াল টু 4 হলো। ওকে, ইজ ইকুয়াল টু 4 হলো। তাহলে এটা যদি 4 হয়, তার মানে থিটা ইজ ইকুয়াল টু কত হবে? থিটা বলবে 90 ডিগ্রি। তার মানে দুটো আয়নাকে কি অবস্থায় রাখতে হবে ভাই? দুটো আয়নাকে পারপেন্ডিকুলার রাখতে হবে। মানে একটা আয়না যদি এরকম থাকে, ভালো করে বোঝো, একটা আয়না যদি এই রকম থাকে, ঠিক আছে, আরেকটা আয়নাকে এই রকম রাখতে হবে, এবং আয়নার এই দিকে পলিশ সারফেস থাকবে। ঠিক আছে, তার মানে এখানে সিলভার এবং মার্কারির কোটিং থাকবে এই দিকেও, এবং এটার হচ্ছে এই দিকে। তার মানে এই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এইখানে যদি কোনো লোক ধরো এরকম ভাবে দাঁড়িয়ে থাকে, ঠিক, তো তার 3টে ছবি দুটো আয়নাতে মিলে তৈরি হবে। ঠিক আছে, কনসেপ্ট হচ্ছে এটা। তাহলে বেসিক ফর্মুলা কি? এন ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1। ওকে, নেক্সট পরেরটা দেখি আমরা। বায়ুমণ্ডলে ধূলিকণা, লবণের দানা, পরাগকণা, ধোঁয়া ইত্যাদি থাকে, যা সম্মিলিতভাবে পরিচিত। এই যে বাতাসে যে ডাস্ট পার্টিকেল আছে, সল্টের বিভিন্ন পার্টিকেল আছে, স্মোক আছে, তো এইগুলোকে একসাথে আমরা কি বলি? এগুলো সব কোলয়েডীয় দ্রবণের মধ্যে পড়ে। সেই কোলয়েডীয় দ্রবণকে বেসিক্যালি বলা হয় হচ্ছে অ্যারোসল। এই অ্যারোসলের মধ্যে একটা পার্ট, সেই পার্টটা হচ্ছে সলিড অ্যারোসল। সলিড অ্যারোসল কি জিনিস? যেটা তোমাকে একটু আগে বললাম যে স্মোক, ঠিক, স্মোকটা কি? স্মোকটা হচ্ছে সলিড পার্টিকেল। তো সলিড পার্টিকেল মিশছে কার মধ্যে? বলবে গ্যাসের মধ্যে। তার মানে এটা কি হবে? সলিড ইন গ্যাস। এই হচ্ছে বিষয়, সলিড ইন গ্যাস। ওকে, নেক্সট পরেরটা। আচ্ছা, এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, এটা 2014-এ এসছে। ঠিক আছে, এই যে আমরা গান করি সা রে গা মা পা ধা নি সা, ভালো করে শোনো, সা রে গা মা পা ধা নি সা। দেখো প্রথম সায়ের 8 নম্বরে গিয়ে, ঠিক, বা 8th রিদিমে গিয়ে আবার সা ব্যাক করে আসছে, মানে 1 2 3 4 5 6 7 8। তো এই সায়ের সাথে এই সায়ের যে সম্পর্ক আছে, সেই সম্পর্কটাকে বলা হয় হচ্ছে অক্টেভ। অক্টেভ মানে কি? ধরো এই প্রথম সা, ফার্স্ট সা যেটা বললাম, এই প্রথম সায়ের যদি ফ্রিকোয়েন্সি আমি বললাম 256 হার্জ যদি হয়, প্রথম সায়ের যদি কম্পাঙ্ক 256 হার্জ হয়, তার মানে সেকেন্ড সা যেটা আছে, সেই সেকেন্ড সায়ের কম্পাঙ্ক এন ইজ ইকুয়াল টু হবে 256-এর দ্বিগুণ, তার মানে 512 হার্জ, 512 হার্জ। তার মানে অক্টেভে বা অষ্টকে সবসময় ফ্রিকোয়েন্সি কত হয় তুমি মাথায় রাখবে? দ্বিগুণ ফ্রিকোয়েন্সি হয়। এটা যদি আমাদের 200 হতো, তাহলে এটা 400, এটা 300 হলে এটা 600। ঠিক আছে, তার মানে অষ্টক 8 নম্বর রিদমে গিয়ে যেটা ব্যাক করে করে আসবে,
প্রথমটার সাথে তার ফ্রিকোয়েন্সির সম্পর্ক সবসময় ডবল হবে। ঠিক আছে, এখানে এটা দিয়েছে, তোমাকে অপশানে ফ্রিকোয়েন্সি দিয়েও থাকতে পারতো, তাহলে ফ্রিকোয়েন্সি অফ দ্য সেকেন্ড ইজ ইকুয়াল টু 2 ইন্টু ফ্রিকোয়েন্সি অফ দ্য ফার্স্ট। ওকে, নেক্সট 22 নম্বর দেখি। 4 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 লিটার জলের ভর কত? দেখো আমরা কি জানি, ডেন্সিটি ইজ ইকুয়াল টু মাস ডিভাইডেড বাই ভলিউম, এটা আমরা জানি। তাহলে মাস ইজ ইকুয়াল টু কি হবে, জলের ভর জানতে চাইছে, ডেন্সিটি ইন্টু ভলিউম, মাস ইজ ইকুয়াল টু ডেন্সিটি ইন্টু ভলিউম। আচ্ছা 4 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হয়, আমরা যদি 4 ডিগ্রি সেন্টিগ্রেডে বলি, তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ডেন্সিটি কি হয়, ম্যাক্সিমাম হয়। জলের ডেন্সিটি ম্যাক্সিমাম হয়ে কত হয়, বলবে 1 গ্রাম পার সিসি। 1 গ্রাম পার সিসি মানেই কত, 1000 কেজি পার মিটার কিউব। 1 গ্রাম পার সিসি মানেই 1000 কেজি পার মিটার কিউব গেল। ওকে, আর এইখানে ভলিউম কি হবে, ভলিউম হবে হচ্ছে মিনিমাম। ভলিউম যদি মিনিমাম হয়, তাহলে ভলিউম মিনিমাম হয়ে তার যে মাসটা দাঁড়াবে, সেই মাস হচ্ছে 1 কেজি দাঁড়াবে। তুমি এই জিনিসটা এইভাবে মাথায় রাখবে, এইটা এইভাবে মাথায় রাখবে যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। জলের ঘনত্ব হয় 1 গ্রাম পার সিসি। তো এইটা হচ্ছে আমাদের কোন পদ্ধতি, এটা ছোট পদ্ধতি, মানে এইটাকে আমরা বলবো সিজিএস। ঠিক আছে, আর 1000 কেজি পার মিটার কিউব এটাকে আমরা বলবো এসআই। এই যে সিজিএস এবং এই যে এসআই হলো, তার ভলিউমটা মিনিমাম হবে এবং তার যে জলের ভর হবে, সেই ভরটা হবে 1 কেজি। সো অপশন নাম্বার সি, দ্যাট ইজ কারেক্ট আনসার, 1 কেজি। তো এই যে এফেক্টটা আছে, এই এফেক্টটাকে বলা হয় হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যানোমালাস এক্সপানশন, যেখানে জলকে অ্যাবনর্মাল লিকুইড হিসেবে মানে কনসিডার করা হয়, এবং জলকে বলা হয় যে জল নর্মাল লিকুইডগুলো যে পদ্ধতি আর কি, বা যে ফর্মুলা বা যে সূত্র মেনে চলে, জল সেই ধরনের সূত্র মেনে চলে না। ওকে, নেক্সট পরের কোয়েশ্চেন দেখো, বলছে পৃথিবী থেকে চাঁদের দিকে ছোড়া রকেটের এসকেপ বেগ হলো চাঁদ থেকে মুক্তি পাওয়ার বেগ। তো এই যে মুক্তিবেগ জিনিসটা কি, যে আমি কোন ভেলোসিটিতে কোনো একটা বস্তুকে ওপর দিকে ছুড়লে সেই বস্তুটা আর পৃথিবীতে ব্যাক করে আসবে না, সেই ভেলোসিটিকে বেসিক্যালি বলা হয় এসকেপ ভেলোসিটি। তো এসকেপ ভেলোসিটি আর্থের ক্ষেত্রে কত, এসকেপ ভেলোসিটি ফর আর্থ এটা কত বলবে, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে কোনো একটা বস্তুকে পৃথিবী পৃষ্ঠের বাইরে নিক্ষেপ করতে গেলে সেই বস্তুর মাস যতই হোক, মানে যতই কম হোক, যতই বেশি হোক, যতই হালকা হোক, যতই ভারী হোক, তো সেই বস্তুকে কি করতে হবে, আমার এসকেপ ভেলোসিটির দিকে সেই জিনিসটাকে নিক্ষেপ করতে গেলে আমার তাকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগ দিতে হবে, এবং তাকে পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল পুল আছে, আর্থের যে গ্র্যাভিটেশনাল পুল আছে, সেই গ্র্যাভিটেশনাল পুলের তাকে বাইরে রাখতে হবে। এই হচ্ছে বিষয়, বা গ্র্যাভিটেশনাল পুলকে ছাড়াতে হবে, না হলে সেটা ব্যাক করে আবার আসবে ফিরে। তো তোমরা আমাকে কমেন্টে বলো যে চাঁদের এসকেপ ভেলোসিটির মান কত, চাঁদের ক্ষেত্রে যদি আমরা বলি, সেই চাঁদের ক্ষেত্রে মুক্তিবেগের মান কত হবে, এটা আমায় বলো। চলো নেক্সট পরেরটা 24 কি বলছে, নিচের কোনটি একটি কম্পিউটারের ইনপুট ডিভাইস নয়? আচ্ছা, ইনপুট ডিভাইস নয় মানে আউটপুট। দেখো প্রিন্টার থেকে তো আমরা প্রিন্ট আউট বার করি না, আমরা হার্ড কপি বার করছি, তার মানে কম্পিউটার থেকে কিছু বেরোচ্ছে, তার মানে এ আমাকে কিছু আউটপুট দিচ্ছে। তো দ্যাটস ওয়াই প্রিন্টার হবে আউটপুট। কিবোর্ড বলো, জয়স্টিক দিয়ে গেম খেলা হতো, অপটিক্যাল ক্যারেক্টার রিডার, ঠিক, এগুলো সবকটাই আমাদের ইনপুট ডিভাইসের মধ্যে পড়বে। প্রিন্টার একমাত্র আউটপুট ডিভাইস। তোমরা প্রিন্টার ছাড়া আরেকটা যে কোনো আউটপুট ডিভাইসের নাম কমেন্ট করে লিখবে বা কমেন্টে জানাবে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25। আচ্ছা, ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই বইতে কে লিখেছেন, এটা সবাই জানো। ব্রিফ হিস্ট্রি অফ টাইম লিখেছেন স্টিফেন হকিন্স। ঠিক, অপশন নাম্বার এ কারেক্ট আনসার। নেক্সট 26, শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার কিসের সঙ্গে যুক্ত, এটা কিসে দেওয়া হয়, বলবে সায়েন্স অ্যান্ড টেকনোলজির পার্ট, কারণ ভাটনগর তোমার বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা, সায়েন্স এবং টেকনোলজির সাথে যুক্ত একজন ব্যক্তিত্ব। তো তার নাম অনুসারে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফিল্ডে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার মেনলি দেওয়া হয়। নেক্সট পরেরটা, নিচের কোন শিলা মার্বেলে রূপান্তরিত হয়? দেখো মেটামরফিক রক বা সেডিমেন্টারি রক থেকে লাইমস্টোন তৈরি হয়, চুনাপাথর। তো চুনাপাথর থেকেই বেসিক্যালি আমরা মার্বেল বলি, এবং তার ফর্মুলা হচ্ছে কি, ক্যালসিয়াম কার্বনেট KCO3। ঠিক আছে, যেটাকে আমরা মার্বেল পাথর, চক বলি, লাইমস্টোন বলি, যা বলি, সব কিছুর মধ্যেই আমাদের ক্যালসিয়াম কার্বনেট আছে। সিম্পল প্রশ্ন। 28, নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নয়? শোনো, এই কোয়েশ্চেনটা নিয়ে ডাউট আছে। ডাউট ইন দ্য সেন্স হচ্ছে, এখানে যে কটা আমাদের অপশান দিয়েছে, ঠিক সেই কটা অপশানের রেসপেক্টে একটাও সঠিক উত্তর নয়। এখানে প্রত্যেকটাই রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, প্রত্যেকটাকেই রিনিউ করা যায়।
এবার এখানে উৎস নয় বলেছে, তাই তো? তো উৎস নয় বলেছে মিনস হচ্ছে এখানে আমাকে একটা অপশন চুজ করতে হবে, কিন্তু এই কোয়েশ্চেনটার পরীক্ষা পেপারে যে কোয়েশ্চেনগুলো ছিল সেই কোয়েশ্চেনগুলো রেসপেক্টে এটা ভুল, মানে সেই অপশনগুলো রেসপেক্টে এটা ভুল। তো অনেকে ফুয়েল সেল এটাকে আনসার করেছে, তো আমিও এইটাই দাগালাম, কারণ এখানে ফুয়েল সেল কথাটা ব্যবহার করা যাবে না, ফুয়েল কথাটা ব্যবহার করতে হবে, যে জ্বালানি। তো জ্বালানি একটা না একটা টাইমে আমাদের শেষ হবে, তো সেই জন্য অপশন নাম্বার সি রেসপেক্টে কারেক্ট। কিন্তু ফুয়েল সেল, আবারও বলছি, ফুয়েল সেল যেটা কিন্তু রিনিউয়েবল। এই প্রসেসটা বাদবাকিগুলোর মতো এতটা সোজা প্রসেস নয়, কিন্তু ফুয়েল সেল বা ফুয়েল সেল ব্যাটারি, যেটা হাইড্রোজেন ফুয়েল সেল ব্যাটারি, সেইগুলোকে সেইখান থেকে যে শক্তি আমরা পাই সেই শক্তিকে কিন্তু রিনিউ করা যায় বা নবীকরণ করা যায়। তো দ্যাটস ওয়াই আমাদের সি উত্তর হবে এই রেসপেক্টে। আচ্ছা, 29 কি বলছে, সূর্যগ্রহণ কখন ঘটে ভাই? যখন সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসে, তাই তো? তখন পৃথিবীর একটা সাইড থেকে চাঁদের জন্য সূর্যকে দেখা যায় না, মনে হবে চাঁদ সূর্যকে গিলে ফেলেছে, তো সেই জিনিসটাকে আমরা সূর্যগ্রহণ বলি। তাহলে মুনস কামস বিটুইন দ্য সান অ্যান্ড দ্য আর্থ, ঠিক আছে? তো তোমরা বলবে যে চন্দ্রগ্রহণ কখন হয়? চন্দ্রগ্রহণে ঠিক তিনটে তো প্যারালাল থাকে, কে কার আর কার মধ্যে আসে এটা কমেন্টে বলবে। চলো নেক্সট, পরেরটা। 30, বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিকভাবে নিষ্ক্রিয় গ্যাস। ভাই, বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিকভাবে নিষ্ক্রিয় গ্যাস ভালো করে বুঝবে। আর্গন বায়ুমণ্ডলে উপস্থিত আছে, নাইট্রোজেনও বায়ুমণ্ডলে উপস্থিত আছে, তাহলে বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিকভাবে নিষ্ক্রিয় গ্যাস দ্যাট ইজ আর্গন আমরা উত্তর দেব, কারণ আর্গন তো নিষ্ক্রিয় আমরা জানি, ঠিক আছে? এবার নাইট্রোজেনও নিষ্ক্রিয় নর্মাল টেম্পারেচারে, যখন হাই টেম্পারেচারের কেস বলবো তখন নাইট্রোজেন কেমিক্যালি অ্যাক্টিভ হয়ে ওঠে, তার বন্ডগুলো ব্রেক করতে থাকে, কিন্তু নাইট্রোজেন কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে কেমিক্যালি ইনঅ্যাক্টিভ। কিন্তু আর্গন যখন আমাকে অপশানে আছে, তো আর্গনই আমার উত্তর দিতে হবে, ঠিক আছে? নেক্সট, 31 কি বলছে, যাদের কিডনি ত্রুটিপূর্ণ তাদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়, এটা কি প্রক্রিয়ার সাথে জড়িত? শোনো, ডায়ালিসিস প্রক্রিয়া মানে হচ্ছে কোলোয়েডাল পার্টিকেলকে, কিডনির ফিল্ট্রেশনটা ঠিকঠাক মতো না হওয়া, তো কোলোয়েডাল বা সলিড পার্টিকেলকে ডায়ালিসিস প্রক্রিয়ার মাধ্যমে বা সেমি পারমিয়েবল মেমব্রেনের মাধ্যমে তোমার কিডনি থেকে বাইরে বার করে দেওয়া হয়। তো এই প্রক্রিয়াটাকে বেসিক্যালি বলা হয় অসমোসিস। তো অসমোসিসের সাথে অর্ধবেদ্য পর্দা জড়িত, ডায়ালিসিসের সাথেও আমাদের অর্ধবেদ্য পর্দা জড়িত, এবং কোলোয়েডাল পার্টিকেলের সাথে ডায়ালিসিস প্রক্রিয়া অ্যাসোসিয়েটেড। সো অসমোসিস বা অভিস্রবণ পদ্ধতি এটা আমাদের উত্তর হবে, ঠিক আছে? নেক্সট, 32। আচ্ছা, এই প্রশ্নটা দেখো কি বলছে, এটা একটা টেকনোলজির প্রশ্ন, আমাদের কমিউনিকেশন টেকনোলজি থেকে এই প্রশ্নটা দিয়েছে। বলছে 2G স্পেকট্রামে, যে 2G আমরা যখন ইন্টারনেট ব্যবহার করতাম সেকেন্ড জেনারেশন, বলছে 2G স্পেকট্রামের ব্যান্ডউইথ হচ্ছে 30 থেকে 200 কিলোহার্টজ, যেটা ঠিক আছে, হ্যাঁ। 3G স্পেকট্রামের ব্যান্ডউইথ 15 থেকে 20 কিলোহার্টজ, এই জায়গাটায় ভুল আছে, 15 থেকে 20 এটা কিলোহার্টজ হবে না, এটা মেগাহার্টজ হবে, মেগাহার্টজ হবে। আর মোটামুটি 4G স্পেকট্রামের ব্যান্ডউইথ 40 যেটা আছে, সেই 40 মেগাহার্টজ হবে, বা তার থেকেও তোমার বেশি হবে। সো এইটাও ভুল, এটাও ভুল, হ্যাঁ। একমাত্র অপশান এটা কারেক্ট, মানে ফার্স্ট স্টেটমেন্টটা কারেক্ট আছে, কারেক্ট আমাকে খুঁজতে বলেছে, তো অনলি ওয়ান, দ্যাট ইজ দ্য ডি কারেক্ট অ্যান্সার হবে, অনলি ওয়ান, ঠিক আছে? এই গেল ব্যাপার। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 33 বলছে, উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির মধ্যে কোনটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা, বা এর মধ্যে কোনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? আমরা জানি C++, জাভা, এগুলো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো অপশন নাম্বার বি, দ্যাট ইজ জাভা কারেক্ট আনসার, কম্পিউটার থেকে দিয়েছে প্রশ্ন। আচ্ছা, নেক্সট বলছে কি, ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ, কারণ কি? ভাই, সানলাইট আসছে, সানলাইট এসে মাটিকে গরম করছে, মাটি আবার কি করছে, তাপ ছাড়ছে, তাপ ছাড়ছে এবং হিট রেডিয়েট করছে, হিট রেডিয়েট করার জন্য এই তাপটা যাচ্ছে কোথায়? বায়ুমণ্ডলের মধ্যেই থাকছে, ঠিক আছে? তার মানে কি হবে, ইট ইজ হিটেড বাই দ্য আর্থ সারফেস, যে মাটি যে পরিমাণ তাপ ছাড়ছে সেই তাপটা বায়ুমণ্ডলকে গরম করছে বা উষ্ণ করছে, আমরা যে স্পিয়ারে থাকি দ্যাট ইজ ট্রপোস্ফিয়ার, এই রিজিয়নে। অপশন নাম্বার সি, দ্যাট ইজ কারেক্ট আনসার, ঠিক আছে? নেক্সট, পরেরটা কি বলছে, সব থেকে নমনীয় ধাতু, বা এই ম্যালিবেলের কথা বললে, ডাকটাইলের কথা বললে, ঠিক, যে কোন ধাতুকে নিয়ে সব থেকে লম্বা তারে রূপান্তরিত করা যাবে, কোন ধাতুকে চাপ দিয়ে ভেঙে দেওয়া যাবে, তো ম্যালিবিলিটি, ডাকটিলিটি, এই দুটোর কথা বললেই আমাদের গোল্ড কারেক্ট আনসার হবে, গোল্ড কারেক্ট আনসার হবে। তোমরা কমেন্টে বলো যে কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়, সফটেস্ট মেটাল, ঠিক, বা দ্য মেটাল ক্যান বি কাট বাই নাইফ, এই চারটের মধ্যে কোনটা উত্তর হবে? আচ্ছা, নেক্সট, 36 বলছে, শূন্যে কোনটি দ্রুত নিচে পড়ে, একটি পালক, একটি কাঠের বল, একটি স্টিলের বল? ভাই, এই প্রশ্ন দিয়েছে, তো ক্লাস 2-3-তে আমরা সবাই জানি যে একটা ঘরকে যদি পুরো বায়ু শূন্য করে দিই, এই ঘরের মধ্যে কোনো রকম কোনো বায়ু যদি না রাখি,
ঠিক আছে? তো আমি যে কোনো অবজেক্টকেই যদি আমি ফেলি তো সেটা একই টাইমে ওপর থেকে নিচের দিকে পড়বে। তো কেন? কারণ গ্র্যাভিটির এফেক্ট যদি না থাকে, বাতাস বা মিডিয়াম যদি না থাকে, ঠিক আছে, বাউন্সি ফোর্স যদি না থাকে, তখন আমাদের যে কোনো বস্তুর ক্ষেত্রে একটা মানুষকে ফেলো আর একটা ছোট্ট পালককে ফেলো, দুটোই একই টাইমে নিচে পড়বে। আর মিডিয়াম থাকলে কি হবে? যার ওপরে গ্র্যাভিটির এফেক্ট যত বেশি আছে, যার মাস যত বেশি আছে, সে তত তাড়াতাড়ি ওপর থেকে নিচের দিকে পড়বে। এই হলো কনসেপ্ট। ঠিক আছে? নেক্সট 37 কি বলছে? নিচের কোনটি সূর্য থেকে নির্গত শক্তির জন্য দায়ী? ভাই সূর্যের মধ্যে কি থাকে? বললাম সূর্যের মধ্যে 73% হাইড্রোজেন থাকে। হাইড্রোজেনের কোন আইসোটোপ থাকে? দুটো আইসোটোপ, একটা হচ্ছে হাইড্রোজেন 2 1 যেটাকে ডয়ট্রিয়াম বলা হয়, একটা হচ্ছে হাইড্রোজেন 3 1 যেটাকে ট্রিটিয়াম বলা হয়। তো এখান থেকে কি তৈরি হচ্ছে? এই দুটো নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনের মাধ্যমে জুড়ছে, He42 হিলিয়াম পরমাণু তৈরি হচ্ছে, প্লাস তার সাথে সাথে একটা নিউট্রন তৈরি হচ্ছে, প্লাস 24.7 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি নির্গত হচ্ছে। ঠিক আছে, যেটাই আমাদের বেসিক্যালি প্লাজমা স্টেট। তো এইটাকে আমরা কি বলবো? এইটাই হচ্ছে আমাদের নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন, নিউক্লিয় সংযোজন, যেখানে দুটো ছোট নিউক্লিয়াস জুড়ে একটা বড় নিউক্লিয়াস তৈরি হচ্ছে। তো অ্যাটম বোমের কথা বললে সেই জিনিসটা হতো আমাদের নিউক্লিয়ার ফিশন রিয়াকশন। ঠিক আছে, এইটা আমাদের অ্যাটম বোমের রেসপেক্টে এটা উত্তর হবে। ঠিক, তো এই প্রশ্ন আমাদের এসছে টোটাল 37টা কোয়েশ্চেন 2014 এবং 19 মিলিয়ে, টোটাল ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে এসছে। তো আশা করি এই সেশনটা তোমাদের অনেক কাজে লাগবে, সামনে এক্সাম আছে। ঠিক আছে, জাস্ট এই কটা প্রশ্ন একটু ভালো করে দেখে যাবে। ঠিক, যদিও আবারও বলছি যে এখন কম্পিটিশন লেভেল যেখানে, এর থেকে অনেক বেশি অ্যাডভান্স কোয়েশ্চেন বা টাফ কোয়েশ্চেন, ট্রিকি ল্যাঙ্গুয়েজের কোয়েশ্চেন তোমাদের এক্সামে কিন্তু দেবে। তো তার জন্য তৈরি হতে হবে। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং যেগুলো যেগুলো তোমাদের আনসার করতে বললাম কমেন্টে ক্লাস চলাকালীন, সেগুলো অবশ্যই তোমরা HW লিখে কমেন্টে আনসার দেবে। চলো নেক্সট ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে। সবাই পড়তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এবং আগামী এক্সামগুলোর জন্য তৈরি হও।